তারপর এটা দেখো পুরোপুরি মিওসিস শেষ হয়েছে এবং সুন্দর করে কিন্তু আমার 4টা কোষ এখানে দেখতে পারতেছি এবং কিছুক্ষণ পরেই 4টা কোষ পুরোপুরি সাইটোকাইনেসিস হয়ে পুরোপুরি সেপারেট হয়ে যাবে। সো আমরা কোষ বিভাজন সংক্রান্ত কিছু জিনিস দেখতে চাই, স্লাইডে দেখতে চাই। তো এখানে তোমরা যেটা দেখতে পারতেছো এটা বেসিক্যালি একটা উদ্ভিদ টিস্যুর একটা ইমেজ। সো এরকম টিস্যুর জন্য কিছু স্লাইডস থাকে, এরকম কিছু স্লাইড থাকে, যে স্লাইড, এই স্লাইডগুলোতে আমাদের হচ্ছে আগে থেকে, এগুলোকে বলা হয় পার্মানেন্ট স্লাইড বা প্রি মেকিং স্লাইড, এগুলো আগে থেকে তৈরি করা, যেগুলোর মধ্যে ওই যে জিনিসটা আমি দেখতে চাই সেটা একটা স্যাম্পল এখানে রাখা আছে এরকম কাঁচের স্লাইডের মধ্যে। তো এরকম একটা স্লাইড আমার এই মাইক্রোস্কোপের এখানে দেওয়া আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে উদ্ভিদ কোষের একটা স্লাইড। সো তোমরা এখানে দেখতে পারতেছো, এখানে এই যে এই দেখো এই যে গঠনটা এটা হচ্ছে একটা কোষ, এই যে গঠনটা এটা হচ্ছে একটা কোষ, এই একটা গঠন এটা হচ্ছে একটা কোষ, এগুলো মাইক্রোস্কোপ থেকে দেওয়া। সো আমি যদি এটাকে মুভ করি তোমরা দেখতে পারবা এই স্লাইডটা তো আসলে অনেক বড়, এখানে তুমি অনেকগুলো কোষ আই থিঙ্ক তোমরা দেখতে পারতেছো, অনেকগুলো কোষ এখানে আছে, তোমরা এটা দেখতে পারতেছো। এই দেখো আমি বেসিক্যালি মাইক্রোস্কোপের স্লাইডটাকে মুভ করতেছি, এই দেখো এই যে একটা কোষ, এইটুকু একটা কোষ, পাশাপাশি আরেকটা কোষ। সব থেকে ঘন যে জায়গাটা, এই যে ঘন যে জায়গাগুলো, এই ঘন জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াস। তোমরা তো নিজেদের সচক্ষে দেখেন এবং এটা আমরা খুব সুন্দর করে আসলে কিন্তু দেখতে পারতেছি। এই দেখো এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। তো এই হচ্ছে কোষ প্রাচীর, এই হচ্ছে নিউক্লিয়াস। এবং দেখো আরও কিছু কিছু জিনিস আমরা একটু ঘন 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 দেখতে পারতেছি, এগুলো কোষের বিভিন্ন অঙ্গাণু। আসলে এখন এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কোন অঙ্গাণু, কারণ নর্মাল যে আমাদের যে মাইক্রোস্কোপগুলো আছে, লাইট মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপ দিয়ে আসলে কোষের ভিতরে অনেক বেশি ঢুকে দেখা আসলে সম্ভব হয় না। তো এই নিউক্লিয়াসের ভিতরে ঢুকে দেখা সম্ভব হয়েছে, তখন আমরা ক্রোমোজোমগুলোকে দেখতে পারি। তো যদিও আই থিঙ্ক তোমাদের এখন নিউক্লিয়াসটা পড়ানো হয় নাই, বা তোমার নিউক্লিয়াস সম্পর্কে আগে থেকেই জানো হয়তো, বা তোমার 9-10-এ পড়ে এসেছো। সো এই দেখো এখানে অনেকগুলো কোষের একটা আছে, এবং এটা কিন্তু একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে, এগুলো কিন্তু উদ্ভিদ কোষ। এবং একসাথে যখন অনেকগুলো কোষ একগুচ্ছ হয়ে থাকে, তখন সেই একগুচ্ছ কোষকে আমরা কি বলে থাকি, টিস্যু বলে থাকি। তোমরা এখান থেকে ভালো করে দেখতে পারবা যে কতগুলো কোষ, আমি মাইক্রোস্কোপে তো অ্যাডজাস্ট করতেছি, কতগুলো কোষ একসাথে আছে এখানে, তোমরা আই থিঙ্ক দেখতে পারতেছো অসংখ্য কোষ এখানে কিন্তু একসাথে হয়ে আছে। এগুলোকে বিভিন্ন বিভিন্ন লেভেলে জুম করে আমি তোমাদেরকে দেখালাম। তো আমি জুমের মাত্রাটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, 400x জুম করা হয়েছে। তো 400x জুম করার মাধ্যমে আমরা এখানে কোষ প্রাচীরগুলোকে কিন্তু আমরা ভালো করে দেখতে পারতেছি, এই যে কোষ প্রাচীরগুলো এবং এই যে নিউক্লিয়াসগুলো। কোষের সব থেকে ঘন যে জায়গাটা, এটাকে আমি নিউক্লিয়াস বলি। এই দেখো কোষ প্রাচীর। তো দেখো পাশাপাশি কিন্তু এখানে দুইটা কোষ আছে, একটা কোষ এবং মাঝখানে কিন্তু এই যে প্রাচীর, এই যে এগুলো হচ্ছে তার নিউক্লিয়াস, খুবই ঘন হয়ে আছে। দেখো এটা কিন্তু একটা সিঙ্গেল কোষ প্রাচীর, এটা কিন্তু দুইটা কোষের জন্য কিন্তু একটা কমন একটা প্রাচীর হিসেবে কাজ করতেছে। তো পাশে এখানে আমরা আরও একটা কোষ দেখতে পারতেছি। আমি যদি অ্যাডজাস্টমেন্টগুলো ঠিক করি তাহলে তোমরা হচ্ছে নিউক্লিয়াসটাও ভালো করে দেখতে পারবা। তো কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে আসলে এখানে এত ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তোমরা ভাবতে পারো এখানে রংটা এরকম কোনো নীল নীল কেন। বেসিক্যালি এই স্লাইডটাকে স্টেইন করা হয়েছে কালার দিয়ে, যাতে করে বিভিন্ন অঙ্গাণুগুলো বোঝা যায়, এই যে নিউক্লিয়াসটাকে যাতে করে ভালো করে বোঝা যায়। তোমাদেরকে প্রথমে একটু আমি কোষ দেখালাম এই কারণেই, যাতে করে তোমরা একটু ধারণা পাও যে আসলে মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন কোষটা, ঠিক আছে। তো তোমাদেরকে যদি আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে উদ্ভিদের মূল কাটলে কেমন হয়। তো এখানে আমার একটা একবীজপত্রী উদ্ভিদের মূলের একটা স্লাইড আছে, সেই মূলের স্লাইডটাকে কাটলে কেমন হবে, তার কোষগুলো দেখতে কেমন হবে, সেগুলোকে তোমাদের একটু দেখাই মাইক্রোস্কোপের নিচে দিয়ে। তো দেখো এখানে মাত্র 40x জুম আমি এখানে করছি, একটা মূল একদম চিকন সুতার মতো একটা মূল, সেটাকে কাটলে কেমন দেখাবে। তো এখানে কিন্তু সেটার আমরা একটা রূপ দেখতে পারতেছি। তো আমি একটু অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিই, অ্যাডজাস্টমেন্ট ঠিক করলে এটা একটু ভিজিবল হবে। দেখতে পারতেছো একটা মূলকে কাটলে এরকম একটা গঠন আমরা পাই। এই যে গোলটুস যে জিনিসগুলো দেখতে পারতেছো, এগুলোকে বলা হয় মেটাজাইলেম বা মোটাজাইলেম বা বড় জাইলেম, এইগুলোই সেই জাইলেম। এই যে গোলটুস যেরকম চক্রাকারে আছে, এগুলোকে বলা হয় জাইলেম। জাইলেম কি করে পারে, পানি পরিবহন করে, মূল থেকে পানি নিয়ে যে গাছের পাতায় যায়, এই জাইলেম সেটা করে। এবং তোমরা কিন্তু এখানে কিছু লম্বা লম্বা শিঙের মতো দেখতে পারতেছো, এই দেখো এই যে এই গঠনগুলো, এই শিঙের মতো যে গঠনগুলো, এগুলো বেসিক্যালি মূল রোম। আমরা জানি মূলের রোম থাকে, এগুলো সেই মূল রোম। এই যে তোমরা হয়তো দেখতে পারতেছো যে এগুলো হচ্ছে মূল রোম, ঠিক আছে। তো আমি এটাকে জুমের মাত্রাকে একটু বাড়িয়ে দিই, কোষগুলোকে তুমি আলাদাভাবে দেখতে পারবা তাহলে চাইলে। এখন আই থিঙ্ক তোমরা মূল রোমটাকে একটু ভালো করে দেখতে পারছো। এই যে এগুলো হচ্ছে মূল রোম। স্লাইড তৈরি করার সময় এগুলো কেটে গিয়েছে, এই যে মূল রোম, এইগুলো হচ্ছে জাইলেম। এই যে বড় এগুলোকে বলে মোটা জাইলেম বা মেটা জাইলেম বা বড় জাইলেম। জাইলেমের পাশে হয়েছে এই আরও কিছু জাইলেম আছে, এই যে ছোটো আরও কিছু জাইলেম আছে, এগুলো তোমরা পরে পড়বো, অষ্টম অধ্যায়ে পড়বা। তো আমি বেসিক্যালি তোমাদের কোষ দেখাতে যাচ্ছি, তোমরা জানলে অবাক হবা
এই যে গোলটুস যেগুলো দেখতেছি এগুলো প্রত্যেকটা একটা কোষ, গোল 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 যেগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা একটা কোষ। আমি যদি আরও জুম করি তাহলে তুমি কোষগুলোকে আরও ক্লিয়ারলি দেখতে পারবা। খেয়াল করো, দেখো এই যে সেই কোষগুলা, এইগুলাকে উদ্ভিদের কর্টেক্স বলা হয়। তোমার তো হয়তো 9-10 পড়েছো কিনা জানি না। ভিতরের দিকেও যাই, মানে এই টিস্যুটার ভিতর দিকে যাই, এটা তো বেসিক্যালি টিস্যু। এই যে দেখো জাইলেমটা কত বড় হয়ে গিয়েছে, এই দেখো ভিতরেও কোষ আছে, দেখছো কত বড় বড় কোষ এবং বিভিন্ন আকৃতির কোষ, দেখেছো যে বিভিন্ন আকৃতির কোষ একটার পর একটা হয়ে আছে, এগুলো প্রত্যেকটাই কোষ। তো এগুলো আমরা উদ্ভিদ কোষ আমরা দেখলাম। তো আমাদের চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজন সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন? তো সামুদ্রিক স্যালামেন্ডার একটা প্রাণী, সামুদ্রিক স্যালামেন্ডার। তো সামুদ্রিক স্যালামেন্ডারের কোষে সর্বপ্রথম কোষ বিভাজন যিনি পর্যবেক্ষণ করেন উনি ছিলেন ওয়াল্টার ফ্লেমিং। তিনি সর্বপ্রথম সামুদ্রিক স্যালামেন্ডারের কোষের মধ্যে কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। আর কোষ বিভাজন আছে 3 রকমের, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। তো অ্যামাইটোসিস অনেক সহজ, মাইটোসিস আমরা ক্লাস 9-10 পড়ে আসছি। মিওসিসটাকে একটু অ্যাডভান্স লেভেল অনেক বড় করে আমরা এই কলেজ লাইফে এসে পড়বো। তো এই 3টা টপিক নিয়ে বেসিক্যালি আমাদের এই কোষ বিভাজন চ্যাপ্টারে আলোচনা, যেটা কিনা আমি তোমাদেরকে পড়াবো 5 থেকে 6 লেকচার আমি শেষ করবো কোষ বিভাজনটা। এবং কোষ বিভাজন চ্যাপ্টারে কিন্তু আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসেই, আর তোমাদের কলেজের পরীক্ষাতে প্রশ্ন পাবাই। তো আমি কিছু স্লাইড তোমাদেরকে দেখাতে চাই। তোমরা জানো কোষ বিভাজন হওয়ার আগে কোষ একটা প্রস্তুতিমূলক দশা দিয়ে যায়, একটা প্রস্তুতিমূলক দশা দিয়ে কোষ যায়, যে প্রস্তুতিমূলক দশাটাকে বলা হয় ইন্টারফেস দশায় কোষ পরবর্তী বিভাজনের জন্য যা যা দরকার সেটাকে করে। অনেকে এটাকে বিশ্রাম দশা বলে, আসলে কিন্তু কোষ বিশ্রাম অবস্থায় নাই, কোষ অনেক কর্মকাণ্ড এখানে করে, এগুলো আমরা পড়বো, কোষ চক্র আমরা পড়বো। ঠিক আছে, একটা কোষের লাইফ সাইকেলকে 2টা ভাগে ভাগ করা যায়, ইন্টারফেস আর এমফেস। ইন্টারফেস হচ্ছে মধ্যবর্তী সেই দশা যেই সময় সে বিভাজিত হয় না, যখন সে বিভাজিত হয় না, যখন সে বিশ্রাম করে, নট বিশ্রাম করে, বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। এবং একটা কোষের লাইফ সাইকেলের 90 থেকে 95% টাইমই ইন্টারফেসের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ যখন সে কোনো বিভাজন করে না। আর মাত্র 5 থেকে 10% টাইম, যেটাকে আমরা এম ফেজ বা বিভাজন দশা বলি, একটা কোষের লাইফ সাইকেলের মাত্র 5 থেকে 10% টাইম সে বিভাজন হওয়ার জন্য ব্যয় করে, আর বাকি পুরো টাইমটা সে ইন্টারফেসের মধ্যে দিয়ে কাটায়, যেটাকে আমরা মানে প্রস্তুতিমূলক দশা বলি। এই ইন্টারফেসকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, G1 ফেজ, এস ফেজ আর G2 ফেজ। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, ক্লাসে আমরা কথাবার্তা বলবো। সো এখানে আমরা ইন্টারফেস দশায় অবস্থিত একটা কিছু কোষের অবস্থা কেমন থাকে এটা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু জুম করে নিই। এখানে অনেকগুলা কোষ নিয়ে তৈরি একটা টিস্যু এখানে রাখা আছে, এই যে। তো আমরা এটাকে একটু উপর দিকে যাই, দেখো ঘন ঘন কতগুলা কোষ। এইখানে যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এরা বিভিন্ন দশায় আছে, সবাই যে ইন্টারফেস দশায় আছে এমন না, এরা বিভিন্ন দশায় আছে। তো আমরা হয়তো বা দেখতে পারতেছি কোষগুলা, এবং তোমরা খেয়াল করো এই যে দেখো একটা বর্ডার কিন্তু তোমরা দেখতে পারতেছো, বর্ডার কিন্তু দেখতে পারতেছো। এবং কোষ যখন বিভাজন হয় তখন নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যায়। কোষের যখন বিভাজন শুরু হয় তখন নিউক্লিয়াসটা আকারে বড় হয়, কারণ কি কোষ বিভাজনকে আমরা 2টা ভাগে ভাগ করি, যদি আমরা মাইটোসিসের কথাই বলি 2টা ভাগে ভাগ করি। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ঠিক আছে, তো প্রথমে নিউক্লিয়াসের বিভাজন, পরে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াস কি সাইটোপ্লাজম কি তোমরা জানো? আচ্ছা, তো প্রথমে যখন নিউক্লিয়াসের বিভাজন হবে তাহলে নিউক্লিয়াসে অনেক রকমের কর্মকাণ্ড হবে, অনেক রকমের কর্মকাণ্ডের জন্য নিউক্লিয়াসগুলো আকারে বড় হয়ে যায়। দেখো কোষটা যদি এইটুক, আমি যদি একটু এটাকে তোমাদের মার্ক করে দেখাই, খেয়াল করো এখানে কোষের লেভেলগুলা, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটুকু একটা কোষ, এটুকু একটা কোষ। ঠিক আছে, কালারটাকে একটু চেঞ্জ করে নেওয়া দরকার। এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, বর্ডার দেখে আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, তো সেই কোষগুলো নিউক্লিয়াসগুলো দেখো কতটা জায়গা দখল করে রাখছে। আগেরবার নিউক্লিয়াসগুলো, আগে যে স্লাইডটা দেখাচ্ছিলাম সেই স্লাইডে কিন্তু নিউক্লিয়াস অনেক ছোট ছোট ছিল, এখানে দেখো নিউক্লিয়াসগুলো কিন্তু অনেক বড়, দেখো নিউক্লিয়াসগুলো কিন্তু অনেক বড়। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোষটা বিভাজন হচ্ছে, 2টা নিউক্লিয়াসের মধ্যে তৈরি হচ্ছে। কেন হয়েছে? কারণ এই কোষে এখন ক্যারিওকাইনেসিস চলতেছে, নিউক্লিয়াসের বিভাজন চলতেছে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস বলি। নিউক্লিয়াসে যখন বিভাজিত হয়ে যায় তারপরে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। ঠিক আছে, প্রথমে ক্যারিওকাইনেসিস, তারপর হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, তো এগুলোর মধ্যে বেসিক্যালি ক্যারিওকাইনেসিস হচ্ছে। তো এই কোষগুলা প্রস্তুতি নিচ্ছে, এটাকে বলে ইন্টারফেস। তো আমি এই স্লাইডটাকে বাদ দিয়ে আমি তোমাদের আরেকটা স্লাইডে যাই, মিওসিসের স্লাইডে যাই।
মিওসিসের স্লাইডে গেলে আমাদের জন্য বেশি ভালো হবে। আমরা তো বেসিক্যালি কোষ বিভাজন কেমনে হয় এটাই দেখতেছি, সো মাইটোসিস মিওসিস এটা দেখলেই হলো আমাদের। সো আমরা মিওসিসের একটা স্লাইডে চলে যাই, এই স্লাইডটা অনেক ক্লিয়ার, এই স্লাইডটা অনেক ক্লিয়ার দেখতে, এই জন্য আমি এই স্লাইডে যাচ্ছি। ওকে, এই যে এই জায়গায় আমরা অসংখ্য কোষ দেখতে পারবো এখন, এবং এগুলোর ভিতরে যে মিওসিস হচ্ছে সেগুলো আমরা দেখতে পারবো। আমরা একটু জুম করব, দেখো আমরা জানি মিওসিসের মাধ্যমে একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হয়। একটি কোষ থেকে কয়টি কোষ তৈরি হয়? 4টি কোষ তৈরি হয়। দেখো এখানে দেখলে আমরা কিন্তু ভালো করে বুঝতে পারতেছি যে এখানে একটা কোষের আন্ডারে 4টা যে বিভাজন হয় সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো অন্য কথা বলতে পারি এখানে আসলে ক্যারিওকাইনেসিস হয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। কিন্তু দেখো 4টা কিন্তু এক জায়গায় আছে, তার মানে এখানে কোনো সাইটোকাইনেসিস হয় নাই। নিউক্লিয়াসগুলো বিভাজিত হয়েছে, সাইটোপ্লাজম এখনো বিভাজিত হয় নাই। তাহলে এখানে কিন্তু সেই সিচুয়েশনটা আমরা কিন্তু এখানে দেখতেছি। তো এই জায়গাটা দেখাও, এখানে কিন্তু 2টা কোষ, তার মানে এখানে মিওসিস 1 হয়েছে, মিওসিস 1, ঠিক আছে, যেখানে একটা থেকে 2টা কোষ হয়েছে। তারপরে আবার মিওসিস 2 হবে, তারপরে 2 থেকে 4টা কোষ তৈরি হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে মিওসিস কোষ বিভাজন 2 ভাবে হয়, 2 ধাপে হয়, মিওসিস 1, মিওসিস 2। প্রথম মিওসিস 1-এ কোষ 2টা হয়, তারপরে মিওসিস 2-এ আরও 2টা হয়, তাহলে 4টা হয়। তাহলে এখানে আমি বলতে পারতেছি মিওসিস 1, এখানে মিওসিস 2। এবং দেখো নিউক্লিয়াসগুলো কত বড় হয়ে আছে, দেখো নিউক্লিয়াসগুলো কিন্তু প্রচুর বড় হয়ে আছে। তো এখানে বিভিন্ন দশার কোষ কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, বিভিন্ন দশায় আছে, এখানে বিভিন্ন দশায় আছে। সো এইভাবে কোষগুলো বিভাজিত হয়। দেখো এখানে আমরা যে কোনো একটা ধরি, ধর এই একটা কোষ, আমি যদি একটু মার্ক করে দিই, এই একটা কোষ, এই তার নিউক্লিয়াস, বা ধরো এই একটা কোষ, এই তার নিউক্লিয়াস, আমরা দেখতে পারতেছি। নিউক্লিয়াসগুলো তুলনামূলক আকারে কিন্তু যথেষ্ট বড়, কারণ তার মধ্যে এখন বিভাজন হচ্ছে, ক্যারিওকাইনেসিস শুরু হয়েছে। এইখানে এসে দেখো এই একটা কোষের অংশ যেখানে মাত্র ক্যারিওকাইনেসিস হচ্ছে, এবং এখানে বর্ডার, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস। দেখো একটা কোষের অধিকাংশ জায়গা জুড়ে কিন্তু নিউক্লিয়াস অবস্থান করতেছে, যেখানে এই একটা কোষের মধ্যে নিউক্লিয়াস মোটামুটি অনেকটা জায়গা জুড়ে আছে। এইখানে এসে দেখো পুরো কোষের প্রায় সমস্ত জায়গায় নিউক্লিয়াস নিয়ে ফেলছে। এই জন্য আমরা যখন চিত্র আঁকাবো, আমরা যখন চিত্র আঁকাই তখন কি করি, নিউক্লিয়াসটা আঁকানোর মানে কোষটা আঁকানোর পরে পুরোটা জুড়েই কিন্তু নিউক্লিয়াস আঁকাই। নিউক্লিয়াস আকারে বড় হয়, কোষ যখন বিভাজন শুরু করে, এম ফেজে যখন যায়, মাইটোটিক ফেজে যখন যায়, মাইটোসিসে যখন কোষ বিভাজনে যায়, নট ইন্টারফেস, ইন্টারফেসে তো সে প্রস্তুতি নেয়, যখন সে বিভাজনে যায় তখন এইভাবে তার নিউক্লিয়াসটা আকারে অনেক বড় হয়ে যায়। তোমরা খেয়াল করে দেখো, এইখানে দেখো এই একটা কোষ, এই তার নিউক্লিয়াস মোটামুটি আকারে বড়। আগের যে স্লাইডটা আমরা দেখছিলাম ওইখানে কিন্তু নিউক্লিয়াস ছোটো ছোটো ছিল, নিউক্লিয়াস কিন্তু ছোটো ছোটো ছিল, ঠিক আছে। এখানে দেখো নিউক্লিয়াস বড়। দেখো এই যে এইখানে দেখো খেয়াল করে, একসাথে লাগানো অবস্থায় দেখে মনে হচ্ছে 2টা কোষ। বেসিক্যালি এখানে ক্যারিওকাইনেসিস হয়েছে, কোনো সাইটোকাইনেসিস হয় নাই, মাঝখানে সেপারেট, মানে এখানে 2টা কোষ হয়েছে। এবং দেখো তার নিউক্লিয়াসগুলো যদি তুমি একটু খেয়াল করো, দেখো কত বড় নিউক্লিয়াস, কত বড় বড় নিউক্লিয়াস। এই জন্যই আমরা প্রোফেজ দেখানোর সময় চিত্রের মধ্যে নিউক্লিয়াসটাকে অনেক বড় করে দেখাবো। নিউক্লিয়াসে অনেক রকমের কর্মকাণ্ড হবে, নিউক্লিয়াসে অনেক কর্মকাণ্ড হবে। ওকে, তারপরে দেখো সেম এখানে এই একটা কোষ, 2টা কোষ এখানে বেসিক্যালি, অর্থাৎ 2টা কোষের অংশ, এই তার নিউক্লিয়াস, এই তার নিউক্লিয়াস, 2টা কোষ এখানে তৈরি হয়েছে। তারপর এটা দেখো পুরোপুরি মিওসিস শেষ হয়েছে, এবং সুন্দর করে কিন্তু আমরা 4টা কোষ এখানে দেখতে পারতেছি, এবং কিছুক্ষণ পরেই 4টা কোষ পুরোপুরি সাইটোকাইনেসিস হয়ে পুরোপুরি সেপারেট হয়ে যাবে, পুরোপুরি কী হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, ধরো একটা কোষে নিউক্লিয়াসের বিভাজন হয়ে 2টা কোষ তৈরি হইলো। ধরো মাইটোসিসের কথা চিন্তা করো, মাইটোসিস একটা কোষ বিভাজিত হয়, 2টা নিউক্লিয়াস তৈরি হইলো। এখন তো সাইটোকাইনেসিস হওয়া উচিত, তাই না? সাইটোকাইনেসিস হয়ে সাইটোপ্লাজমের বিভাজন হবে, এবং এরকম 2টা কোষ আলাদা হয়ে যাবে, যেটাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। একটি কোষ থেকে 2টি কোষ তৈরি হয়। কিন্তু যদি সাইটোকাইনেসিস না হয়, ধরো একটি থেকে 2টি নিউক্লিয়াস তৈরি হইলো, একবার ক্যারিওকাইনেসিস হইলো, কিন্তু সাইটোকাইনেসিসটা আর হইলো না, ধরো সাইটোকাইনেসিসটা হইলো না, তখন কি হবে? আবার ক্যারিওকাইনেসিস হবে, আবার ক্যারিওকাইনেসিস হবে। তো যেহেতু সাইটোকাইনেসিস হয় না, তাহলে মাঝখানে মেরে দিব না, আবার ক্যারিওকাইনেসিস হবে। ধরো আবার সাইটোকাইনেসিস হলো না, তাহলে আবার ক্যারিওকাইনেসিস হবে। 4টা থেকে 8টা কোষ তৈরি হবে, এরকম করে বাড়তে থাকবে। এরকম করে একটা কোষের ভিতরে, একটা সাইটোপ্লাজমের ভিতরে বহু নিউক্লিয়াসধারী কোষ তৈরি হয়ে যাবে। ক্যারিওকাইনেসিস চলতে থাকবে,
এটাকে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। দেখো কত মজার জিনিসগুলো, তাই না? এটাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। তাহলে আমরা এখানে ধরতে পারি এদের সাইটোকাইনেসিস হতে যাচ্ছে এরকম একটা অবস্থা। হবে না যে তা না, কারণ সাইটোকাইনেসিস যদি না হতো তাহলে মাঝখানে এই যে গ্যাপটা আমরা দেখতাম না। মাঝখানে যে গ্যাপ দেওয়া আছে, দেখো এই যে দেখো গ্যাপ দেওয়া আছে, এই দেখো গ্যাপ দেওয়া আছে। গ্যাপটা দেওয়া মানে কি, কোষের বিভাজন চলতেছে এবং সাইটোকাইনেসিসও চলতেছে, একটু পরেই শেষ হয়ে যাবে বিভাজনটা। ঠিক আছে? সো ম্যাক্সিমামই দেখো এরকম, কিন্তু এই দেখো মাঝখানে কিন্তু সেপারেটর আছে। এই দেখো মাঝখানে কিন্তু সেপারেটর আছে। সেপারেটর থাকা মানে কি, সাইটোপ্লাজমের বিভাজন চলতেছে, একটু পরেই আলাদা হয়ে যাবে কোষগুলো। তো এইভাবে আসলে কোষ বিভাজনগুলো চলতে থাকে। দেখো কত সুন্দর ব্যাপারগুলো, ঠিক আছে? এবং আমরা তোমাদেরকে রিয়েল লাইফে দেখানোর চেষ্টা করলাম। তো আমি এই স্লাইডটাকে চেঞ্জ করে আমি আরেকটা স্লাইড নেওয়ার চেষ্টা করি, একটু দেখি। টিস্যু নিলে, তুমি যদি টিস্যু নাও তাহলে তুমি একটা টিস্যুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিভাজন হচ্ছে তুমি দেখতে পারবা। দেখো এইখানে একটা থেকে দুটা কোষ তৈরি হয়ে গেছে, বোঝা যাচ্ছে, এবং সাইটোপ্লাজমের বিভাজনটা কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখো চারটা, তাহলে বিভিন্ন রকমের বিভাজন চলতেছে আসলে। তুমি যদি উপর দিকে যাও, এই দেখো ভাইয়া, এই উপর দিকে আসার পরে আমরা দেখতে পারতেছি যে এইটা একটা কোষ, কিন্তু তার নিউক্লিয়াসগুলা একটা নিউক্লিয়াস এবং তার ভিতরে কোনো ক্রোমোজোম টোমোজোম আলাদাভাবে কিছু দেখতে পারতেছি না। তার মানে এটা মোস্ট প্রবাবল যে এটা আইদার প্রোফেজে আছে অথবা টেলোফেজে আছে, যখন নিউক্লিয়াসগুলো পানি ত্যাগ করে খাটোমোটা হচ্ছে বা একদম সব বিভাজন শেষ হচ্ছে। এ দেখো পুরো নিউক্লিয়াস, এখন তার ভিতরে আলাদাভাবে কিছু দেখতে পাচ্ছি না, কোনো বিভাজন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে মোস্ট প্রবাবলি এটা এখন প্রোফেজ বা টেলোফেজ এরকম একটা কোনো একটা অবস্থায় আছে। ঠিক আছে? কিন্তু যখন আমরা অন্যদিকে যাই, আমরা নিচের দিকে একটু ঘন কোষের স্তর দেখছিলাম, এখানে যখন যাই তখন আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু অসংখ্য কোষ এবং অসংখ্য নিউক্লিয়াসধারী, এবং এদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা বোঝা যাচ্ছে না। বাট যে গোল গোল জায়গাগুলো আমরা দেখতে পারতেছি এগুলো হচ্ছে তার ক্রোমোজোম। ভিতরে লাল যে জিনিসটা, তার ভিতরে যা আছে এগুলো সবই ক্রোমোজোম। কিন্তু আমাদের এই মাইক্রোস্কোপ দ্বারা, আমার কাছে যে মাইক্রোস্কোপ আছে এই মাইক্রোস্কোপ দ্বারা ক্রোমোজোমের ভিতরে আসলে দেখা সম্ভব হচ্ছে না, আনফরচুনেটলি। তোমরা বুঝতেই পারছো আই থিঙ্ক কোষগুলো কীভাবে আছে। এবং একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই জায়গায় একটু খেয়াল করো, এখানে কিন্তু সাইটোপ্লাজম আমরা কিচ্ছু দেখতে পারতেছি না। জাস্ট আমরা দেখতে পাচ্ছি তিনটা নিউক্লিয়াস, তিনটা নিউক্লিয়াস। কেন? কারণ হয়তো বা এখানে চারটা নিউক্লিয়াস ঠিক মতো তৈরি হতে পারে না, এই বিভাজনের মাধ্যমে তিনটা হয়েছে। এবং এই কোষটা আলটিমেটলি দেখা যাবে যে একটা কোষ তৈরি হতে পারে নাই। হইতেই পারে, এরকম ডিফারেন্স হইতেই পারে, সবসময় যে সেমভাবে হবে তা না, অনেক ব্যতিক্রম হইতেই পারে, অনেক কোষ ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো বেসিক্যালি যে ঘন ঘন যে জায়গাগুলো, যে এদের ভিতরে যে ঘন ঘন লাল লাল যে জায়গাগুলো, এখানে অনেকগুলো ক্রোমোজোম আছে। সেই ক্রোমোজোমগুলোকে আমরা দেখতে পারতেছি না। এবং ক্রোমোজোম নামটা কেন হয়েছে জানো? ক্রোমোজোম, ক্রোম মানে রঞ্জক আর জোম মানে ধারণকারী, রঞ্জক ধারণকারী, সে রং ধারণ করে বলে সেরকম হয়েছে। ঠিক আছে? এর তার নাম হচ্ছে ক্রোমোজোম।